আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ফিরোজা আক্তার, সিনিয়র শিক্ষক, অষ্টম শ্রেণী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ৯ নং সেক্টর, বালক শাখা। বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের কারণে আমরা সবাই খুব সংকটের মধ্যে দিন যাপন করছি, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। এই করোনা প্রতিরোধের জন্য যে নিয়মগুলো আছে সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। সবাই যার যার গৃহে অবস্থান করব এবং নিরাপদে থাকব। তো যেহেতু তোমরা স্কুলে আসতে পারছো না, তাই তোমাদের পাঠ্য কার্যক্রম সচল রাখার জন্য আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা নেওয়া। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই থেকে সবশেষ কবিতা ২১-এর গান, এই কবিতাটা নিয়েই আলোচনা করব। ২১-এর গান নিয়ে আলোচনার পূর্বে তোমরা সবাই বই, খাতা, কলম নিয়ে উপস্থিত হয়ে যাও এবং যাতে গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমরা দাগিয়ে নিতে পারো এবং পরবর্তীতে উপকৃত হও। তো ২১-এর গান লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। তো আব্দুল গাফফার চৌধুরী সম্পর্কে বলার আগে আমি ২১-এর গান বা ২১ নিয়ে কিছু বলতে চাই। ২১ মানেই আমরা বুঝি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে মিছিল করলে তৎকালীন পাকিস্তানের নির্দেশে পুলিশ অতর্কিতে তাদের উপরে গুলিবর্ষণ করে। সঙ্গে সঙ্গেই সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত সহ আরও অনেকেই শহীদ হন। তাদের এই আত্মত্যাগের কারণে আজকে আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি এবং প্রতি বছর প্রভাত ফেরিতে তাদের স্মরণে আমরা এই গানটি গাই। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। তো এই গানটির যিনি লেখক আব্দুল গাফফার চৌধুরী, আমি পূর্বেই বলেছি। তো আব্দুল গাফফার চৌধুরী ১৯৪০ সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি প্রবাস জীবন অতিবাহিত করছেন। তার উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে ডান পিঠে শওকত, আধার কুঠির ছেলেটি, এবং তিনি বাংলা একাডেমি পুরস্কার, ২১শে পদক সহ আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। এখন এসো আমরা তাহলে কবিতাটি আলোচনা করি। তোমরা সবাই বইটা নিয়ে উপস্থিত হয়ে যাও, বইটা খোলো, সামনে রাখো এবং মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। আমি কবিতাটি পড়ছি। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। অর্থাৎ এই স্তবকটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে বাঙালির যে আত্মত্যাগ, সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমার ভাইয়ের রক্তে রাঙানো, অর্থাৎ বাংলার দামাল ছেলেদের রক্তে রঞ্জিত এই ২১, আমরা কখনোই এই দিনটিকে ভুলতে পারবো না। শত শত মা তার সন্তান হারিয়েছেন, সেই মায়েদের চোখের জলে নির্মিত, অর্থাৎ অশ্রু গড়া মানে হচ্ছে চোখের জলে নির্মাণ করা, চোখের জলে নির্মিত। তো শত শত মায়ের চোখের জলে নির্মিত এই ২১, এবং এই দেশটিকে বলা হয়েছে সোনার দেশ। এই সোনার দেশটির রক্তে রাঙানো, তাই এই দিনটি কখনোই ভোলার নয় বা ভুলবার নয়। সমগ্র বাঙালির কাছে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। এরপরে দ্বিতীয় স্তবকটি খেয়াল করো তোমরা। জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বসুখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুর বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি। না 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 না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি, ২১শে ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি। অর্থাৎ প্রথম লাইনে যেটা বলেছে যে জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, এখানে জাগো নাগিনী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? বাংলার নারী সমাজকে বোঝানো হয়েছে। অর্থাৎ তখন
পাকিস্তানিরা বাংলার দামাল ছেলেদের উপরে, পুরুষদের উপরে যে নির্যাতন, অত্যাচার, শোষণ চালিয়েছিল, তার প্রতিবাদে নারীদেরকেও এগিয়ে আসতে বলছে। শুধু পুরুষরাই প্রতিবাদ করবে না, নারীদেরকেও সমানভাবে এই প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে পাকিস্তানিরা এরকমভাবে বাঙালিদের উপর অত্যাচার করতে না পারে। কিসের মতো? কালবৈশাখী ঝড়ের মতো। কালবৈশাখী ঝড় যখন আমাদের দেশে হয়, হঠাৎ করে আসে, মুহূর্তের মধ্যে সব কিছু লণ্ডভণ্ড করে তার তাণ্ডবলীলা দেখিয়ে চলে যায়। ঠিক কালবৈশাখী ঝড়ের মতোই এমনভাবে প্রতিরোধ করতে হবে যাতে পাকিস্তানিরা এরকমভাবে তছনছ হয়ে যায়। তো এরপরে বলা হয়েছে শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুর বসুন্ধরা। এই শিশু কারা? এই শিশু হচ্ছে আমাদের দেশে সেই ভাষা শহীদেরা যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল। তো তাদের এই হত্যার বিক্ষোভে সমস্ত পৃথিবী আজ কম্পিত, এবং দেশের সোনার ছেলে যখনই তাদের দাবি আদায় করতে চায়, তাদের অধিকারের কথা বলতে চায়, তখনই তাদেরকে খুন করে মানে হচ্ছে হত্যা করে তাদের দাবিটিকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়। এবং এখানে কবি বলছেন দিন বদলের পরিবর্তন যখন হবে, অর্থাৎ এখানে ক্রান্তি মানে হচ্ছে পরিবর্তন। তো এই পরিবর্তন যখন হবে সেই সময়, লগন মানে হচ্ছে ঠিক সময় বা সঠিক সময়, তো সেই সময় কি তারা পার পাবে? এই খুনডাঙ্গা ইতিহাসে, অর্থাৎ রক্তের রাঙানো ইতিহাসে একদিন শেষ রায় দেওয়া হবে। সেই রায়ে পাকিস্তানিরা কখনোই পার পাবে না। বাঙালি তাদের উপর যে অন্যায়, অত্যাচার, জুলুম হয়েছে, সেই অন্যায়ের প্রতিবাদ তারা করবেই এবং সেই অন্যায় প্রতিশোধ তারা নেবেই। এরপরের স্তবক খেয়াল করো, সেদিনও এমনই নীল গগনে বসনের শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা অলোক নন্দা যেন, এমন সময় ঝড় এলো খ্যাপা বুনো। তো এখানে বলা হয়েছে যে সেদিনও নীলাকাশে শীতের শেষে চাঁদ উঠেছিল এবং চাঁদ জ্যোৎস্না ছড়িয়ে পৃথিবীকে এভাবে স্নিগ্ধতায় ভরিয়ে দিয়েছিল। পথে পথে রজনীগন্ধা এমনভাবে ফুটেছে যেন মনে হচ্ছে ঠিক যেন স্বর্গীয় নদীর ধারার মতন, অর্থাৎ অলোকনন্দা মানে হচ্ছে স্বর্গীয় নদীর ধারা। এমন সময়, ঠিক এমনই পরিবেশে ঝড় এলো খ্যাপা বুনোর মতো, মানে এমন সুন্দর মনোরম স্নিগ্ধ পরিবেশে হঠাৎ করে কোথা থেকে যেন একটা ঝড় এলো, সবকিছু লণ্ডভণ্ড করে তছনছ করে দিয়ে গেল। কেমন? খ্যাপা বুনোর মতো। এখানে খ্যাপা বুনো বলতে কাদেরকে বোঝানো হয়েছে? খ্যাপা মানে আমরা বুঝি হিংস্র, বুনো মানে হচ্ছে বন্য, মানে বন্য জন্তুর মতো যে আচরণ। বন্য জন্তু যখন ক্ষিপ্ত হয়ে যায় তখন সামনে যা পায় তাই সব কিছু লণ্ডভণ্ড করে দেয়, তছনছ করে দেয়, ভেঙে চুরে দেয়। ঠিক তাদের মতোই তাদের সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক হিংস্র জন্তুর সঙ্গে তুলনা করা হয়েছে। এই খ্যাপা বুনো কারা ছিল? পাকিস্তানি সৈন্যরা ছিল। তো এই ঘটনাটি দ্বারা, এই স্তবকটি দ্বারা কবি কি বুঝিয়েছেন? সেই সময়কার কথা। কোন সময়? 1952 সালে ছাত্র জনতা যখন শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল, ঠিক এমনই একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে হঠাৎ পুলিশের আক্রমণকেই বলা হয়েছে, অর্থাৎ সেই আক্রমণটা ছিল খ্যাপা বুনোর মতো। এরপরে স্তবক সবাই খেয়াল করো, সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে, ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। আচ্ছা, ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি, 21শে ফেব্রুয়ারি। এই স্তবকটি দ্বারা কি বোঝানো হয়েছে? প্রথমে বলা হয়েছে সেই আধারে পশুদের মুখ চেনা। সেই আধারের পশু কারা? যাদেরকে বাঙালি চিনতে ভুল করেনি, সেই আধারের পশু ছিল পাকিস্তানের শাসক গোষ্ঠী ও তার অনুগত সৈন্যরা। অর্থাৎ পাকিস্তানের যে অমানবিক আচরণ ছিল সেটা পশুদেরকেও হার মানায়। এই জন্য পাকিস্তানিদেরকে পশু বলে, আধারের পশু বলে উল্লেখ করা হয়েছে। এবং বলা হয়েছে যে তাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা, অর্থাৎ শত শত মা তার সন্তানকে হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে। তো সমস্ত বাঙালি তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছে, ঘৃণা করে স্মরণ করছে। এবং ওরা গুলি ছোড়ে কেন? এদেশের প্রাণের দাবিকে রুখে দিতে চায়। এদেশের প্রাণের দাবি কি ছিল? রাষ্ট্রভাষা বাংলা চাই।
তো এই দাবিটিকে তারা রুখে দিতে চেয়েছিল কিভাবে? গুলি করে। তারা তাদের এই ভাষাকে স্বীকৃতি দিতে চায়নি, তারা মুখের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল। তো এইভাবে গুলি করে তাদের সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে। তো বলছে যে ওরা এ দেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়, কারণ ওরা এদেশের ছিল না। যদিও বলা হয় যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এক রাষ্ট্র, এক রাষ্ট্র হলে পূর্ব পাকিস্তানের উপর যে শোষণ নির্যাতন জুলুম তারা চালিয়েছে, তো সেখানে যে বৈষম্যর শুরু তারা করেছে, বৈষম্য করেছে পূর্ব পাকিস্তানের সাথে, তাতে বোঝা যায় যে ওরা এক রাষ্ট্র এক দেশ বললেও আসলে ওরা এদেশের ছিল না। সেই শত্রুর পদাঘাতের চিহ্ন করেছিল এই দেশে, এবং ওরা দেশের অন্ন বস্ত্র বাসস্থান সব কিছুতে হস্তক্ষেপ করেছিল। অর্থাৎ মানুষের যে মানবিক চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান, তারা কেড়ে নিতে চেয়েছিল। এবং সর্বপ্রথম বাঙালির যে মুখের ভাষা, সেই মুখের ভাষা তারা কেড়ে নিতে চেয়েছিল। এভাবেই তারা বাঙালির ভাষা এবং সংস্কৃতির উপরে নির্মমভাবে আঘাত এনেছিল, যাতে তারা নির্মূলে এই ভাষা এবং সংস্কৃতি বিনষ্ট করে দিতে পারে বা ধ্বংস করে দিতে পারে। তো এখানে বলা হয়েছে যে এই কারণেই এই ২১শে চেতনায় আমাদেরকে জেগে উঠতে হবে। তো কিভাবে এখানে বলছে দেখো, যে আজও জালিমের তুমি আর জাগো, তুমি আর জাগো ২১শে ফেব্রুয়ারি, আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি। আজ এখানে বলা হয়েছে যে তুমি আর জাগো, তুমি আর জাগো। ২১শে ফেব্রুয়ারিকে কেন আবার জেগে উঠতে বলছেন কবি? কারণ যে অন্যায় অত্যাচার চালিয়েছে পাকিস্তানিরা, সেই অন্যায় অত্যাচার কিন্তু সে ২১শেই থেমে থাকেনি, সেটা ধারাবাহিকতা চলেই আসছে। তো কবি এখানে সেই ২১শে চেতনাকে জাগিয়ে তুলতে বলেছেন। কেন? সব ধরনের অন্যায় অত্যাচার শোষণের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য সেই ২১শে চেতনাকে জাগিয়ে তুলতে বলেছেন। এবং বলছেন যে আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। বীর ছেলে বীর নারী বলতে এখানে সাহসী পুরুষ এবং মেয়েদেরকে বোঝানো হয়েছে, সাহসী নারীদেরকে বোঝানো হয়েছে। যখনই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চায়, তখনই তাদেরকে নির্যাতন করা হয়, বন্দি করা হয়। এখনও তারা সে অন্যায়ের কাছে বন্দি। তো এই জালিমের কারাগার বলতে সেই পাকিস্তানের শাসকদের এই অত্যাচারের রূপটাকে তুলে ধরা হয়েছে। তো এরপরে বলছে আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে। সেই শহীদেরা, ভাষা শহীদেরা যে কারণে তাদের প্রাণ হারিয়েছিল, তারা শহীদ হয়েছিলেন তো প্রতিবাদ করতে গিয়ে, তাই না? তো সেই প্রতিবাদের ২১শে চেতনায় মানুষকে জেগে উঠতে বলেছেন। মানুষের ভিতরে যে সুপ্ত শক্তি আছে, অর্থাৎ প্রতিবাদের শক্তি, সেই শক্তিটিকে তিনি জাগিয়ে তুলতে বলেছেন। কোথায়? হাটে মাঠে ঘাটে বাঁকে। এদেশের সমস্ত মানুষকে সেই শক্তি নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে, জাগিয়ে তুলতে হবে সেই শক্তিকে। তো এবার বলেছে দেখো, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি। দারুণ ক্রোধ, ক্রোধ মানে কি? রাগ। অর্থাৎ ২১শে চেতনায় আগুন দিয়েই কবি সমস্ত অন্যায় অত্যাচার নির্মূল করার কথা এখানে বলেছেন। তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে কবিতাটি পড়ে আমরা কোন কোন দিক সম্পর্কে অবগত হলাম? প্রথমত ভাষা শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারলাম। দ্বিতীয়ত বাঙালিরা যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনে সর্বদা সোচ্চার প্রতিবাদ মুখর, সেই প্রতিবাদের রূপ সম্পর্কে জানতে পারলাম। তৃতীয়ত তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মম অত্যাচার, শাসন শোষণ জুলুম ষড়যন্ত্রতা নির্মমতা সম্পর্কেও আমরা জানতে পারলাম। সর্বোপরি ভাষা আমলের প্রেক্ষাপট সম্পর্কে আমরা অবগত হলাম। এই ছিল আমাদের ২১শে গান কবিতা। তো তোমরা কবিতাটা খুব ভালোভাবে পড়বে। এই কবিতার চরণ হচ্ছে ৩০টি এবং স্তবক ৫টি। মনে রাখো, চরণ ৩০টি, স্তবক ৫টি। তো এখন আমি এই ২১শে গান কবিতা থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো দাগিয়ে দেব, তোমরা খাতায় সেটি লিখে নিতে পারো। খেয়াল করো সবাই, খাতা কলম নিয়ে
তোমরা প্রস্তুত হও এবং আমি যে জ্ঞানমূলকগুলো বলবো সেগুলো তোমরা লিখে নিবে বা দাগিয়ে নিতেও পারো। খেয়াল করো 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, আমি এদিকে বলি, একুশের গান কবিতাটি কত সালে প্রকাশিত হয়? একুশের গান কবিতাটি 1953 সালে প্রকাশিত হয়। এটি তোমাদের পাঠ পরিচিতিতে আছে, তাহলে এটা মনে রাখো। একুশের গান কবিতাটি কত সালে প্রকাশিত হয়? 1953 সালে প্রকাশিত হয়। শত্রুরা কিভাবে মানুষের দাবি রক্ষার চেষ্টা করে? শত্রুরা গুলি ছুঁড়ে বা গুলি করে মানুষের দাবি রক্ষার চেষ্টা করে। 3 নম্বর, কবি কাদেরকে বারবার জাগার আহ্বান জানিয়েছেন? কবি বাংলার নারী সমাজকে বা নাগিনীদের বারবার জাগার আহ্বান জানিয়েছেন। এদেশের ভাগ্য কারা বিক্রি করে? এদেশের ভাগ্য কারা বিক্রি করে? পাকিস্তানি শাসক গোষ্ঠীরা। আজও বীর ছেলে বীর নারী কোথায় মরে? আজও বীর ছেলে বীর নারী জালিমের কারাগারে মরে। ওরা মানুষের কি কেড়ে নিয়েছে? ওরা মানুষের অন্ন, বস্ত্র এবং শান্তি কেড়ে নিয়েছে। 7 নম্বর প্রশ্ন খেয়াল করো, একুশের গান কবিতায় কার আত্মা ডাকে? একুশের গান কবিতায় শহীদ ভাইয়ের আত্মা ডাকে। 8 নম্বর খেয়াল করো, একুশের গান কবিতায় পথে পথে কি ফুল ফোটার কথা বলা হয়েছে? একুশের গান কবিতায় পথে পথে রজনীগন্ধা ফুল ফোটার কথা বলা হয়েছে। 9 নম্বর খেয়াল করো, কি হত্যার বিক্ষোভে কবি বসুন্ধরা কাঁপার কথা বলেছেন? শিশু হত্যা বিক্ষোভে বসুন্ধরা কাঁপার কথা বলেছেন। কাদের অস্ত্র দিয়ে গড়া 21শে ফেব্রুয়ারি? কাদের অস্ত্র দিয়ে গড়া? শত শত মায়ের অস্ত্র দিয়ে গড়া এই 21শে ফেব্রুয়ারি। নিশ্চয়ই তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো বুঝতে পেরেছো এবং তোমরা মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলো পড়বে এবং এভাবে হয়তো বোর্ডেও তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। সুতরাং তোমরা ভালোভাবে এটা অনুশীলন করবে। এখন আমি তোমাদের এই 21শে গান কবিতার কিছু অনুধাবন প্রশ্ন দেখাবো। কিন্তু এই অনুধাবন প্রশ্ন আমি তোমাদেরকে বলবো, জ্ঞানমূলক বলবো, তোমরা ব্যাখ্যাটা তৈরি করবে, নিজে নিজে ব্যাখ্যা তৈরি করবে। কেমন? খেয়াল করো, জাগনাগিনীরা, জাগো কালবশিখীরা বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে জাগনাগিনীরা, জাগো কালবশিখীরা বলতে নারী পুরুষ নির্বিশেষে সমগ্র বাঙালির জাগরণ আহ্বান করেছেন। কেন সেটা আমি তোমাদেরকে কবিতায় বুঝিয়ে বলেছি যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি ছাত্রদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, বাঙালিদের যেভাবে অত্যাচার করা হয়েছিল, সেই অত্যাচারের কারণে তিনি নারী সমাজকেও প্রতিশোধ বা প্রতিরোধ গড়ে তুলতে বলেছেন, এগিয়ে আসতে বলেছেন। এই দিকটি তোমরা এখানে ব্যাখ্যা করবে। দেশের ভাগ্য ওরা করে বিক্রয় কথাটি দ্বারা 21শে গান কবিতায় কি বোঝানো হয়েছে? দেশের ভাগ্য ওরা করে বিক্রয়, অর্থাৎ এখানে পাকিস্তানি শাসক গোষ্ঠীর ঘৃণ্য ষড়যন্ত্রকে বোঝানো হয়েছে। এখানে পাকিস্তান শাসক গোষ্ঠীর ঘৃণ্য ষড়যন্ত্রকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমার সেদিন যদি ছাত্র জনতা তাদের পাকিস্তানি শাসকদের অন্যায়ের সিদ্ধান্তের ব্যাপারে প্রতিবাদ না করত, তাহলে আজকে আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। তো তারা এই অন্যায় প্রতিবাদ করতে গিয়ে কি হয়েছে? নির্যাতিত হয়েছে, শোষিত হয়েছে এবং তারা তাদের প্রাণও হারিয়েছে। তো এভাবেই তারা আমাদের মুখের ভাষাটা কেড়ে নিতে চেয়েছিল এবং এভাবেই তারা আমাদের ভাগ্যকে বিক্রি করতে চেয়েছিল, আমাদের অধিকারটাকে খর্ব করে। তারা আমাদের অধিকার দিতে চায়নি। এই দিকটা তোমরা এখানে বর্ণনা করবে। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে, এখানে কি বোঝানো হয়েছে? অর্থাৎ মানুষের প্রতিবাদী চেতনার দিকটি এখানে জাগিয়ে তুলতে বলেছেন। বাঙালি যে প্রতিবাদী চেতনা, সেই প্রতিবাদী চেতনাকে জাগিয়ে তোলার জন্য কবি বলেছেন জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে। তাহলে এখানে তোমরা ব্যাখ্যাটা কিভাবে দেবে? যে মানুষের ভিতরে যে সুপ্ত প্রতিবাদী রূপটা আছে, যে শক্তিটা আছে অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য,
সেই মনোভাবটাকে জাগিয়ে তুলতে হবে। তোমরা এই দিকটা এখানে ব্যাখ্যাতে আনবে। 4 নম্বর খেয়াল করো, এমন সময় ঝড় এলো ঝড় এলো খেপা বুনো। এই চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে যে হঠাৎ পাকিস্তানিদের আক্রমণকে এখানে বলা হয়েছে যে এমন সময় ঝড় এলো খেপা বুনো। কোন সময়ের কথা? 1952 সালে 21শে ফেব্রুয়ারি ছাত্র জনতা যখন শান্তিপূর্ণভাবে মিছিল করছিল, সেই মিছিলে তৎকালীন সরকারের নির্দেশে পুলিশ যে গুলিবর্ষণ করেছিল, সেই গুলিবর্ষণে যে ছাত্ররা শহীদ হয়েছিলেন, সেই সময়কার সেই ঘটনার কথা এখানে বলা হয়েছে। যেমন শান্তশিষ্ট সুন্দর পরিবেশে একটা ঝড় উঠেছিল, সেই ঝড়ে সবকিছু কি হয়েছিল? শেষ করে দিয়েছিল, তারা দণ্ডভণ্ড করে দিয়েছিল। 5 নাম্বার খেয়াল করো, সেই আধারে পশুদের মুখ চেনা। চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে বলছে সেই আধারে পশুদের মুখ চেনা। সেই আধারে পশু কারা আমি আগেই বলেছি যে এখানে পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং তার অনুগত সৈন্যদেরকে বোঝানো হয়েছে যে বাঙালি সেই সময় তাদেরকে চিনতে ভুল করেনি, কারণ তাদের আচরণটা এমন নির্মম বর্বর ছিল যে তাদেরকে খুব সহজেই চেনা যায়। ঠিক আছে, এই ছিল তোমাদের অনুধাবন প্রশ্ন। এই 5টা অনুধাবন প্রশ্ন তোমরা অনুশীলন করবে এবং ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করবে। তার জন্য কি করতে হবে? কবিতাটা ভালোভাবে পড়তে হবে এবং কবিতাটা ভালোভাবে বুঝতে হবে, তাহলেই তোমরা এই অনুধাবন প্রশ্নের উত্তর দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, আমি তোমাদেরকে মূল ভাবটা আগেই বলেছি যে কোন কোন দিক সম্পর্কে আমরা জেনেছিলাম, তাই না? এই কবিতা থেকে আমরা কোন কোন দিক জেনেছি। এখন এই দিকগুলো যদি আমরা ফাইন্ড আউট করতে পারি বা আমরা যদি খুঁজে বের করতে পারি, তাহলে এই দিকটার উপরে কেন্দ্র করে কিন্তু আমাদের উদ্দীপকটা তৈরি হবে। তাহলে আমরা এখন সেই দিকটা দেখবো এবং সেই দিকটা কেন্দ্র করে কিভাবে উদ্দীপক তৈরি করা যায় সেটা খেয়াল করব। তো প্রথমে আমি 3টা দিকের কথা বলেছিলাম যে ভাষা আন্দোলনে বাঙালির আত্মত্যাগের কথা আমরা জানতে পেরেছি, অন্যায় ও শোষণের বিরুদ্ধে বাঙালির যে প্রতিবাদের চিত্রটা, প্রতিবাদের স্বরূপটা, সেই সম্পর্কে জানতে পেরেছি। তৃতীয়ত, তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর ভাষা নিয়ে ষড়যন্ত্র ও নির্মমতা সম্পর্কে জানতে পেরেছি। তো এই 3টা দিকই কিন্তু প্রধান। তো এই 3টা দিক নিয়ে কিন্তু আমরা যে কোনোভাবেই উদ্দীপক তৈরি করতে পারি। কিন্তু আজকে আমি তোমাদের এই দ্বিতীয় পয়েন্ট নিয়ে আমি তোমাদের উদ্দীপক দেখাবো, আর বাকি দুটো পয়েন্ট নিয়ে তোমরা নিজেরা উদ্দীপক তৈরি করে আমাকে দেখাবে। আমি আগামীতে সেটা দেখব। তাহলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি ছিল? অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের স্বরূপ। এই প্রতিবাদের স্বরূপ নিয়ে আমি আজকে তোমাদের উদ্দীপকটা দেখাবো। তোমরা সবাই খেয়াল করো। দেখো সৃজনশীল প্রশ্ন আমি কিভাবে তৈরি করেছি। আমি একটা উদ্দীপক দিয়েছি, উদ্দীপকের আলোকে 4টা প্রশ্ন রেডি করেছি। তাহলে আমার উদ্দীপকটা কি? সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়কো রক্ত রঙিন ধান, দাও দাও করে বাংলাদেশের প্রাণ। তাহলে এই উদ্দীপকটাতে কোন দিকটি তুলে ধরা হয়েছে? কোন দিকটি? বাঙালির প্রতিবাদী মনোভাবের দিকটি, তাই তো? অর্থাৎ বাঙালি জাতির প্রতিবাদের মনোভাবের দিকটি এখানে তুলে ধরা হয়েছে যে বাঙালি অন্যায় অত্যাচারের কাছে কখনোই মাথা নোয়াবে না। প্রয়োজনে তারা প্রাণ দেবে, কিন্তু কখনোই অন্যায়ের কাছে তারা মাথা নত করবে না। এবার বলছে যে এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি না, কিরকম ধান যাবে? রক্ত রঙিন ধান। মানে প্রত্যেকের বাঙালি ঘরে ঘরে যে ধান উঠবে, সেই ধানটা হবে রক্তে রঙিন। এবং দাও দাও করে বাংলাদেশের প্রাণ। অর্থাৎ এখানেই তাদের বক্তব্যের মাঝে বাঙালির আত্মত্যাগের মহিমা এবং প্রতিবাদের মনোভাবটি ব্যক্ত করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি উদ্দীপকটা পড়ে যে উদ্দীপকটিতে কি প্রকাশ পেয়েছে। তো আমরা যখন একটা উদ্দীপক রেডি করব, তৈরি করব, সর্বপ্রথমে এভাবে আমরা মূল ভাবটা বের করে নিব। এই মূল ভাবের সাথে কবিতার মূল ভাবের সাদৃশ্য কোন দিকে, বৈসাদৃশ্য কোন দিকে, কোন দিকটি তুলে ধরা হয়েছে, কোন দিকটি প্রতিফলন ঘটেছে, সেই বিষয়গুলো যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, খুঁজে বের করতে পারি, তাহলে খুব দ্রুত আমরা বা খুব ভালোভাবে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবো। তো
তো আমি এই উদ্দীপকের আলোকে 4টা প্রশ্ন দিয়েছি। ক নাম্বার জ্ঞানমূলক, তোমরা জানো। খ নাম্বার অনুধাবনমূলক, গ নাম্বার প্রয়োগমূলক, ঘ নাম্বার হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। তো ক নাম্বার প্রশ্ন হচ্ছে আমরা এক লাইনে এক বাক্যে লিখব 21শে ফেব্রুয়ারি সংকলনের সম্পাদনা কে করেন। এটা তোমাদের পাঠ পরিচিতিতে আছে যে 21শে ফেব্রুয়ারি সংকলনের সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। কবি কেন 21শে ফেব্রুয়ারিকে জেগে উঠতে বলেছেন? সব ধরনের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠার জন্য কবি 21শে ফেব্রুয়ারিকে জেগে উঠতে বলেছেন। ঠিক আছে, ব্যাখ্যাটা তোমরা রেডি করবে যে কেন, যে এখনো অন্যায় অত্যাচার চলছে, সেই অন্যায় অত্যাচার ধারাবাহিকতা কিন্তু বন্ধ হয়নি। সেই অন্যায় অত্যাচার রোখার জন্যই কবি 21শে চেতনায় জাগ্রত হতে বলেছেন। গ নাম্বার দেখো, উদ্দীপক 21শে গান কবিতার মধ্যে যে দিক থেকে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। কোন দিকে সাদৃশ্য রয়েছে? আমি আগে কিন্তু মনোভাবটা বলেছি যে কোন দিকে সাদৃশ্য, যে তোমার প্রতিবাদী, বাঙালির প্রতিবাদী মনোভাবের সাদৃশ্য রয়েছে। উদ্দীপক 21শে গান কবিতার মধ্যে বাঙালি প্রতিবাদী মনোভাবের দিক থেকে সাদৃশ্য রয়েছে, অর্থাৎ বাঙালি জাতির প্রতিবাদী মনোভাব ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠার দিক থেকেই সাদৃশ্য রয়েছে। তোমরা এভাবেও দিতে পারো এবং সেই আলোকে কিন্তু তোমাদের ব্যাখ্যাটা দিতে হবে, যে 21শে গান থেকে সেই ব্যাখ্যাটা দেবে এবং এরপরে উদ্দীপক এবং কবিতার আলোকে শেষ করবে। ঘ নম্বর প্রশ্ন খেয়াল করো, উদ্দীপকে 21শে গান কবিতার বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে, উক্তিটি বিশ্লেষণ করো। তোমাদের মতে কি মনে হয় যে 21শে গান কবিতার বিষয়বস্তুর কি এখানে আংশিক প্রতিফলন ঘটেছে না পুরোটা ঘটেছে? আমি কিন্তু আগেই বলেছি যে এখানে শুধুমাত্র বাঙালি প্রতিবাদী মনোভাবের দিকটি প্রকাশ পেয়েছে, তাই না? তো আর 21শে ফেব্রুয়ারিতে কি শুধু প্রতিবাদের দিক আছে, আরো কিছু আছে? কোন কোন দিক আছে? এখানে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা বলা হয়েছে, তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর ভাষা নিয়ে যে ষড়যন্ত্র করেছিল, যে নির্মম আচরণ করেছিল সে সম্পর্কে বলা হয়েছে, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কেও কিন্তু আমরা জানতে পেরেছি। কিন্তু এখানে এই কটি দিক কিন্তু উল্লেখ করা হয়নি, শুধুমাত্র কি উল্লেখ করা হয়েছে? বাঙালির প্রতিবাদী মনোভাবের দিকটি এখানে বলা হয়েছে, অর্থাৎ বাঙালি অধিকার আদায় যে সর্বদা সোচ্চার, তারা অন্যায়কে ধ্বংস করে তাদের অধিকারটা কি প্রতিষ্ঠা করতে চায়, সেই দিকটি এখানে তুলে ধরা হয়েছে। সেই ক্ষেত্রে বলা যায় যে উদ্দীপক 21শে গান কবিতার বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে। তোমরা এভাবেই যুক্তি দিয়ে এই উচ্চতর দক্ষতা উত্তরটি লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা আজকে বুঝতে পেরেছো আমি আজকে কবিতার আলোচনা করলাম, কবিতা থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করলাম, তোমাদের উদাহরণ দেখালাম এবং সেই কবিতা থেকে আমরা কোন কোন দিক সম্পর্কে জানতে পেরেছি সেটাও কিন্তু আলোচনা করেছি এবং এই গুরুত্বপূর্ণ দিক থেকে কিভাবে উদ্দীপক তৈরি করা যায় সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলেছি। আর বাকি যে উদ্দীপক যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটি তোমরা বাসায় বা বাড়িতে বসে অনুশীলন করবে এবং তৈরি করবে। আমি আগামীতে অবশ্যই এটি দেখব। তো আজকে তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এটি খেয়াল করো। বাড়ির কাজ হচ্ছে সৃজনশীল প্রশ্ন, গণন, প্রয়োগমূলক, আর SW নাম্বারটা হচ্ছে 16। তোমরা সবাই এই প্রশ্নটি লিখবে যে সৃজনশীল প্রশ্ন গ নাম্বার, প্রয়োগমূলক 16 নাম্বার। ওকে, তো সবাই নিশ্চয়ই ক্লাস থেকে উপকৃত হয়েছো। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের শুভকামনায় আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।